আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকটা দীর্ঘ সময় পর আমাদের আবার ক্লাস শুরু হচ্ছে আমাদের হোসেন একাডেমি থেকে। আমরা আবার তোমাদের জন্য যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো বায়োলজি ক্লাসও আজকে থেকে তোমাদের শুরু হবে, এবং আমরা তোমাদের এখন যে চ্যাপ্টারগুলো কভার করা শুরু করব সেগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের শেষের চ্যাপ্টারগুলো, মানে চ্যাপ্টার 11 অর্গানিজমের যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, দেন হেরিডিটি, দেন এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম, মানে লাস্ট হচ্ছে 11, চ্যাপ্টার 11, 12, 13 আছে, সেগুলো আমরা কভার করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 11 মানে টপিক যেটা সেটা হচ্ছে যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। মানে অর্গানিজম বলতে বোঝাচ্ছে যে প্ল্যান্ট এবং এনিমালস দুইটার মধ্যেই হচ্ছে রিপ্রোডাকশন, সেটা নিয়ে এখানে ডিসকাশনটা আমরা আলোচনা করব। তো এইখানে আলোচনাটা করার আগে আমাদেরকে মানে কিছু বেসিক জিনিস জানা লাগবে। বেসিক জিনিসটা কি? বেসিক জিনিস হচ্ছে আমরা আগে শুরুতে কভার করবো হচ্ছে যে মাইটোসিস এবং মিওসিস। তোমরা যারা এই সময়ের মধ্যে তোমাদের দেখা যাচ্ছে যে সেল ডিভিশন নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা হালকা পাতলা, যে মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশন কি জিনিস, ঠিক আছে? তো মাইটোসিস এবং মিওসিস নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে রিপ্রোডাকশনের টাইপস আছে কিছু, তারপরে হচ্ছে ডিফারেন্স কিছু আছে আমাদের, এগুলো একটু পড়া লাগবে। দেখা যাচ্ছে এগুলো সিকিউতে দিয়ে থাকে তোমাদের যে রিপ্রোডাকশন টু টাইপস, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি কি থাকে, সিমিলারিটিস কি, কোনটা বেশি ভালো, তো ওগুলোতে আমরা যাব। তারপরে হচ্ছে রিপ্রোডাকশনের ইম্পর্টেন্স, মানে রিপ্রোডাকশন যদি না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা দেখা দিবে। তো এগুলো থেকে আমরা তাহলে শুরু করি। যে আজকের ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে আমরা আগের একটু পড়া, তোমাদের এটা অনেকেরই পড়া থাকার কথা, যে মাইটোসিস এন্ড মিওসিস সেল ডিভিশন, ঠিক আছে? তো মাইটোসিস সেল ডিভিশনটা কি আমরা যদি একটু দেখি, আমাদের মনে করো যে একটা হিউম্যান বডির একটা সেল, আমাদের প্রত্যেকটা হিউম্যান বডিতে কয়টা, আমাদের যে সেলগুলো আছে হিউম্যান বডির সেগুলোর প্রত্যেকটাতে কয়টা করে ক্রোমোসোম থাকে? আমাদের দেখা যাচ্ছে যে 23 পেয়ার্স অথবা 46 ক্রোমোসোম থাকে। এগুলো হচ্ছে প্রত্যেকটা সেলেই থাকবে। তোমাকে যদি বলে হিউম্যান বডিতে কয়টা ক্রোমোসোম থাকে, তার মানে তিনি বোঝাচ্ছে যে হিউম্যান বডির প্রত্যেকটা সেলে কয়টা করে ক্রোমোসোম থাকবে, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা সেলে হচ্ছে এই যে 23 পেয়ার্স ক্রোমোসোম থাকে। এটা ইনডিরেক্টলি আমরা বলি তখন যে হিউম্যান বডিতে 46 ক্রোমোসোম অথবা 23 পেয়ার্স ক্রোমোসোম থাকে। তো মনে করো যে এখানে 23 পেয়ার্স ক্রোমোসোম আছে, অথবা আমরা একবারে বলি যে 46 ক্রোমোসোম আছে, ঠিক আছে? তো এই 46 ক্রোমোসোম থেকে মনে করো এটা একটা সেল, সেলের মধ্যে এটা নিউক্লিয়াসে দেখা যাচ্ছে আমাদের 46 ক্রোমোসোম আছে। তো এইখান থেকে আমাদের নতুন যখন দুইটা সেল তৈরি হবে এবং এদের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকবে, এই নিউক্লিয়াসের যখন ক্রোমোসোম নাম্বার যেটা আছে আমাদের সেটা যখন সেম থাকবে, তখন সেটাকে বলা হবে এই সেল ডিভিশন যে হলো, এবং ক্রোমোসোম নাম্বারের ডিফারেন্সটা দেখা যাচ্ছে যে সেম থাকতেছে ক্রোমোসোম নাম্বারটা। তো এই সেল ডিভিশনটাকে বলা হয় মূলত মাইটোসিস সেল ডিভিশন। তো mitosis cell division টা কি? The cell division in which the chromosome number in the daughter cell, এই যে ডটার সেলে যে ক্রোমোসোম নাম্বারটা আছে সেটা হচ্ছে আমাদের মাদার সেলের ক্রোমোসোম নাম্বারের সেম নাম্বার থাকবে, এটাই হচ্ছে আমাদের মাইটোসিস সেল ডিভিশন, ঠিক আছে? এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে চ্যাপ্টার 11 পড়তেছি সেটার সাথে হচ্ছে আমাদের রিপ্রোডাকশনের সাথে মাইটোসিস কিভাবে রিলেটেড থাকবে? আসলে রিপ্রোডাকশনের সাথে মাইটোসিসটা রিলেটেড থাকবে কিভাবে? আমাদের যে রিপ্রোডাক্টিভ সেলগুলো আছে সেগুলো হচ্ছে কিভাবে প্রডিউস হচ্ছে সেটার জন্য আমাদের এই যে সেল ডিভিশন গুলো আছে এগুলো সম্পর্কে তোমার একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। না হলে মনে করো যে অনেকগুলো কনসেপ্টে যায় আটকায় যাবো। যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশনের কারণে আমাদের মনে করো কি কি আমরা বেনিফিট পাচ্ছি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যারা আছে, যারা করে থাকে তাদের ক্ষেত্রে তারা কি বেনিফিট পায়, তাদের মনে করো যে কি ডিসঅ্যাডভান্টেজ কি কি থাকবে। তো এগুলো অনেক কিছু আছে যার কারণে আমাদেরকে একটু এই বেসিক জিনিসটা একটু জানা লাগবে। তো মাইটোসিস এখানে মূল কথা না, আমাদের মূল কথা হচ্ছে মিওসিস সেল ডিভিশনটা। তো মিওসিস সেল ডিভিশনের জন্য আমি একটা ফিগার আঁকেছি, এদিকে দেখতে পারো তোমরা, এই যে ফ্লো চার্ট একটা দেখতে পাচ্ছ, এই যে ফ্লো চার্টটা, এটার দিকে একটু লক্ষ্য করো। তার আগে একটু আমরা জানি যে মিওসিসটা কি। মিওসিস আমরা চ্যাপ্টার 3 তে পড়ার কথা তোমাদের, যে এখানে আবার ওই একই জিনিস বলতে পারো যে 46 ক্রোমোসোম থাকতেছে, বাট এই ক্ষেত্রে মিওসিস সেল ডিভিশনের কারণে কয়টা সেল তৈরি হবে? একটা সেল থেকে আমাদের মনে করো মিওসিস সেল ডিভিশনের কারণে অলওয়েজ 4টা সেল তৈরি হবে। 4টার মধ্যে দেখা যাচ্ছে 3টা নষ্ট হয়ে যাবে, সেগুলো আমাদের ভ্যারি করবে। প্ল্যান্ট, তারপর হচ্ছে অ্যানিমাল, তাদের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে ভ্যারি করে। তো অত ডিপে আমরা এখন যাব না, আমরা আপাতত জানি যে মনে করো এই যে আমাদের মিওসিস সেল ডিভিশনের কারণে প্রত্যেকটা যে সেল থাকবে, দেখো এখানে এটা হচ্ছে মাদার সেল, মানে প্রি এক্সিস্টিং মেইন সেল যে থাকবে এটাকে বলা হয় মাদার সেল। আর নতুন সেল যেগুলো তৈরি হবে এদেরকে বলা হচ্ছে কি ডটার সেলস, ঠিক আছে? তো
তো এই যে মাদার সেলে যে ক্রোমোজোম নাম্বারটা আছে সেইটা থেকে ডটার সেলে ক্রোমোজোম নাম্বারটা কি হবে, হাফ হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ মিয়োসিস সেল ডিভিশন? দ্য সেল ডিভিশন ইন হুইচ দ্য ক্রোমোজোম নাম্বার বিকামস হাফ ইন দ্য ডটার সেলস, দেন দ্য মাদার সেল ইজ নোন অ্যাজ মিয়োসিস সেল ডিভিশন। এখন এই যে হাফ হচ্ছে, এই হাফ হওয়ার প্রসেসটার মধ্যে আমাদের কিছু চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? এই যে মনে করো 46 থেকে যে মনে করো একটা প্রসেসের মাধ্যমে সে 23 পেয়ার্স ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, তার জন্য তাকে একটা লেন্দি প্রসেস ফলো করার লাগে। তো এই প্রসেসটাতে কি হয়, মনে করো আমাদের 46 পেয়ার্স মানে 46 ক্রোমোজোম আছে অথবা 23 পেয়ার্স ক্রোমোজোম আছে। তো এইখানে দেখো মনে করো যে আমি যে কোনো একটা পেয়ার নিলাম, প্রত্যেকটা পেয়ারের ক্ষেত্রে এরকম হয়ে যায় মিয়োসিস সেল ডিভিশন যে দুইটা ক্রোমোসোম থাকবে এবং আমাদের প্রত্যেকটা ক্রোমোসোমেরই আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, মানে তোমার একই ক্রোমোসোম দেখা যাচ্ছে এই ক্রোমোসোমের পার্টের সাথে এই ক্রোমোসোমের পার্ট কখনো মিলবে না, মিলতে পারে খুবই অল্প পরিমাণ, বাট প্রত্যেকটাতে ভ্যারি করবে। কেন ভ্যারি করবে? কারণ আমাদের যে 23 পেয়ার্স ক্রোমোসোম আছে তারাই হচ্ছে আমাদের বডির সবকিছু কোয়ালিটি, তারপরে আমাদের যে কোনো ক্যারেক্টারিস্টিক্স তাদের মনে করো সিগন্যাল অথবা সিগন্যালটাকে সে ক্যারি করবে, ঠিক আছে? তো এইখানে দুইটা ক্রোমোসোমই অলওয়েজ ভ্যারি করবে, মানে আলাদা আলাদা হবে। তো আমাদের এইখান থেকে কি হবে, মনে করো দুইটা ক্রোমোসোম আছে, এরা তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে, আসার পরে তারা অ্যাটাচ হয়ে যাবে। এই যে দেখো এখানে আমি দেখাই দিছি এই পার্ট গুলাতে, টার্মিনাল পোর্শন গুলাতে তারা অ্যাটাচড হয়ে যাবে। এখন কি কারণে অ্যাটাচড হয়, এটা আসলে আমাদের দেখা যাচ্ছে একটা এনজাইম কাজ করে, যার কারণে তারা একজন একজন কাছাকাছি আসে এখানে অ্যাটাচ হয়ে থাকবে। তো অ্যাটাচ হওয়ার পরে আবার একটা এনজাইম, অন্য আরেকটা এনজাইম কাজ করবে, কাজ করার কারণে তাদের মাঝখানে আবার রিপালশন হবে। রিপালশন মানে একজন আরেকজনের থেকে দূরে সরে যাবে। তো যখনই দূরে সরে যাবে তখন এর কিছু পার্টস এর এই ক্রোমোজোমের কাছে চলে যাবে এবং এই ক্রোমোজোমের কিছু পার্টস আমার এই ক্রোমোজোমের কাছে চলে আসবে। এটাকে বলা হয় ক্রসিং ওভার, ঠিক আছে? তো এর এর কারণে কি হবে, আমাদের দেখো দুইটা ক্রোমোজোমের মধ্যে এখন আর সিমিলারিটি পাওয়া যাচ্ছে না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে যে মনে করো এটা একটা মাদার মাদার সেল, এটা একটা মেল বডি অথবা ফিমেল বডি যে কোনো একটাতে হইতে পারে। তো এইখানে যে আমার এই যে এগুলো হচ্ছে গ্যামেট, গ্যামেট তোমরা অনেক শুনে আসবে, গ্যামেট অথবা রিপ্রোডাক্টিভ সেল, ঠিক আছে? তো এই যে গ্যামেট অথবা রিপ্রোডাক্টিভ সেল তৈরি হওয়ার সময় আমার এই ভেরিয়েশনটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা মায়ের বডিতে যখন গ্যামেট গুলা পাওয়া যাবে তার মানে তারা অলরেডি এই সেলগুলার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক কিছু একটা ভ্যারাইটি থাকতেছে। এই যে মায়ের দেখো এটা হচ্ছে মায়ের যে ক্রোমোজোম দুইটা ছিল আর এটা হচ্ছে গ্যামেটের ক্রোমোজোম, দেখো দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে না? তাহলে মায়ের মধ্যে তোমার ভেরিয়েশনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাছাড়া পরে আরো অনেক কিছু হবে। তো মেইন আমাদের জিনিস যেটা, মেইন ফোকাস যেটা, সেটা হচ্ছে আমাদের মেইনলি মিয়োসিস সেল ডিভিশনে আমরা কি পাবো, জেনেটিক ডাইভার্সিটি অথবা জেনেটিক ভেরিয়েশন, জিনের ভেরিয়েশন। ক্রোমোসোম মানে কি, ক্রোমোসোম মানে হচ্ছে যে ডিএনএ, অনেকগুলো ডিএনএ তোমার পেঁচানো থাকবে এখানে, কয়েল আকারে থাকবে, এবং দেখা যাচ্ছে যে আমাদের ডিএনএ একটা পার্টিকুলার সেগমেন্টকে বলা হয় জিন, যেটা হচ্ছে একটা পার্টিকুলার আমাদের ক্যারেক্টারিস্টিক্স কন্টেইন করে থাকবে, ঠিক আছে? তো এইখানে আমরা এই জন্য বলতে পারি যে ক্রোমোজোমের একটা পার্ট গেছে মানে কি জিন এক্সচেঞ্জ হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হয় জেনেটিক ভেরিয়েশন অথবা জেনেটিক ডাইভার্সিটি। তো আমরা এখানে যে জিনিসটা কভার করলাম সেটা হচ্ছে যে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে তাহলে কোন সেল ডিভিশনটার কারণে আমাদের ডাইভার্সিটি পাওয়া যাবে, মাইটোসিস এবং মিয়োসিস এই দুটো সেল ডিভিশনের মধ্যে তাহলে আমাদের মিয়োসিস সেল ডিভিশনের কারণে আমাদের ডাইভার্সিটি আমরা পাবো, মানে ভেরিয়েশন পাবো। এবং সেটা কখন, মনে করো যে মেল অথবা ফিমেল বডিতে যে তাদের যে সেলগুলো থাকবে রিপ্রোডাক্টিভ সেল, সেগুলোই ভেরিয়েট মনে করো যে ডিফারেন্ট হবে তাদের যে মনে করো প্রি এক্সিস্টিং সেল থেকে। তাহলে মাইটোসিস এবং মিয়োসিস এটা আমাদের কভার হয়ে গেল। নেক্সট আসতেছে আমাদের রিপ্রোডাকশন, মেইন পার্ট যেটা, ঠিক আছে? আর এটার কনসেপ্টটা আমরা একটু পরে কাজে লাগাবো। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন কি জিনিস? Reproduction is a process by which the organisms multiply themselves and continue their কি বলা যেতে পারে, continue their identity generations after generation is known as reproduction. তোমরা এই ডেফিনেশনটা বই থেকেই লেখার চেষ্টা করবা, বইয়ে এই ডেফিনেশনটা দেওয়া থাকার কথা। আর রিপ্রোডাকশন এখন আসতেছে টাইপস। আমাদের রিপ্রোডাকশন মেইনলি যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে অর্গানিজম, অর্গানিজম মানে বোঝাচ্ছে তোমার প্ল্যান্ট এবং অ্যানিমাল দুইটার মধ্যেই। তো যেহেতু দুইটার মধ্যে এই জন্য আমরা আলাদাভাবে লিখলাম না। রিপ্রোডাকশন মেইনলি হচ্ছে তোমার টু টাইপসের।
একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন এই যে দেখো, নর্মাল আমাদের কোনো ওয়ার্ডের সামনে এ ওয়ার্ডটা যদি থাকে, এ লেটারটা যদি থাকে, তার মানে বোঝা যাচ্ছে সেটা অ্যাবসেন্ট থাকবে, মানে এটা সেক্সুয়াল হবে না আর কি। আর এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন এই দুটোর মধ্যে আমরা ভেরি করতে পারবো। তোমাকে যদি কেউ বলে যে একটা পয়েন্টের মাধ্যমে আমাকে বলো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি তুমি কিভাবে আলাদা আলাদা করতে পারো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার ফার্স্ট যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এখানে আমাদের কোনো, আমরা ডিফারেন্স আকারে লিখি তাহলে একবারে আমাদের এই টপিকটা কভার হয়ে যাবে। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট যে পয়েন্টটা বলতে পারি সেটা হচ্ছে যে নো ফিউশন অফ গ্যামেটস টেকস প্লেস। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কখন হবে? যখন আমার যে গ্যামেট গুলো থাকবে, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। গ্যামেট কি জিনিস আমরা একটু আগে পড়ে আসলাম, যে রিপ্রোডাক্টিভ সেল। এখন এগুলো কই তৈরি হবে? কোন সেল ডিভিশনের মাধ্যমে? মিওসিস। তো এটা আসলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা পাবো না। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা এই ফিউশনটা পাবো। তাহলে ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্য ফিউশন অফ গ্যামেটস টেক প্লেস। তাহলে এই যে আমার একটা পয়েন্ট যদি তোমাদেরকে বলে যে দুইটা, একটা পয়েন্ট দিয়ে তুমি আইডেন্টিফাই করো দুইটার মধ্যে, মনে করো কোনটা সেক্সুয়াল এবং কোনটা অ্যাসেক্সুয়াল হবে, সেই ক্ষেত্রে তোমার এই পয়েন্টটাই উল্লেখ করা লাগবে যে এখানে ফিউশন অফ গ্যামেট হবে আর এটা ফিউশন অফ গ্যামেট হবে না এখানে। তারপরে যদি আমরা আরো কয়েকটা পয়েন্ট দিতে চাই, সেই ক্ষেত্রে মনে করো এখানে আমরা বলতে পারি অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে যে কোনো একটা সিঙ্গেল সিঙ্গেল প্যারেন্ট উইল বি ইনভলভ। এখন সিঙ্গেল প্যারেন্ট বলতে বোঝাচ্ছে কি, এখন সেটা হোক তোমার প্ল্যান্ট হোক অথবা এনিম্যাল হোক, দুইটার ক্ষেত্রে সেম হবে। প্ল্যান্টের ক্ষেত্রে কি, প্ল্যান্টের ক্ষেত্রে মনে করো একটা তোমার ফিমেল একটা ফিমেল তোমার একটা রোজ, মানে ফিমেল রোজ ট্রি একটা, মানে ফিমেল গোলাপ গাছ থেকে দেখা যাচ্ছে তুমি একটা ডাল কাটে ওটা মাটিতে লাগাই দিলে ওখান থেকে একটা গাছ হচ্ছে। তাহলে এখানে তুমি দেখো একটা ফিমেল পার্ট থেকে নিচ্ছ, এখানে কিন্তু মেল পার্টের কোনো দরকার নাই। ফিমেল পার্ট থেকে একটা কমপ্লিট ফ্লাওয়ার আসতেছে অথবা ট্রি আসতেছে। সেম ভাবে আমাদের এনিমেলের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। যেমন আমাদের হাইড্রা নামের একটা অর্গানিজম আছে, যেটা হচ্ছে তোমার স্পেশালি পানিতে পাওয়া যায়, সবুজ কালারের। হাইড্রা তোমরা অনেকে জানে থাকবা যে গ্রিক মিথোলজিতে একটা তোমার মনস্টারের কথা উল্লেখ আছে যাকে হচ্ছে হারকিউলিস। হারকিউলিস হচ্ছে তোমার, তার ঘটনাটা ওখানে উল্লেখ আছে যে তাকে তার মাথা যতবারই কাটে দেখা যাচ্ছে সেখান থেকে দুটো মাথা গজায়। তো সেখান থেকে হাইড্রার কনসেপ্ট আসছে যে হাইড্রা যদি দেখা যায় যে কোনো পার্ট ভেঙে যায়, সেখান থেকে একটা নতুন হাইড্রার জন্ম নেয়। তো মেল হাইড্রা থেকে ওই মেল পার্টি চলে আসবে, ঠিক আছে? তো এই জিনিসটাই যে সিঙ্গেল প্যারেন্ট এখানে ইনভলভ থাকবে। আর এখানে আমরা বলতে পারি বোথ প্যারেন্টস। তাহলে এখানে হচ্ছে আমাদের বোথ প্যারেন্টস উইল বি ইনভলভ। তারপরে আমরা বলতে পারি এক্সাম্পল। এখন সেক্সুয়াল রিপ্রোডাকশন কতই হবে? এক্সাম্পল হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন মেইনলি হয় ব্যাকটেরিয়া। আচ্ছা, এটা তোমাদের দেখা যাচ্ছে না, আমি উপরে লিখি। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি এক্সাম্পল হচ্ছে আমাদের কোথায় হবে? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এই যে লোয়ার ক্লাস অর্গানিজম তাদের ক্ষেত্রে হবে। তাহলে আমরা বলতে পারি যে অকার্স ইন লোয়ার ক্লাস অর্গানিজম। এখন লোয়ার ক্লাস অর্গানিজম মানে বোঝাচ্ছে যে হয় প্ল্যান্টও হবে অথবা এনিমেল হবে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের কোথায় হবে? সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের যে হায়ার ক্লাস অর্গানিজম। এখন হায়ার ক্লাস অর্গানিজম বলতে বোঝাচ্ছে যে আমাদের প্ল্যান্টস যেগুলো আছে, তোমার মনে করো আমাদের মডার্ন প্ল্যান্টস লাইক আম গাছ, জাম গাছ, তারপর হচ্ছে জবা, এই এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এক্সাম্পল আমরা বলতে পারি অ্যানিমালস।
হায়ার প্ল্যান্টস এন্ড হায়ার প্ল্যান্টস, তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি occurs in higher class organism। organism। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে আমার, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কোন আমাদের সেল ডিভিশনটা রিলেটেড থাকতে পারে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সাথে রিলেটেড সেল ডিভিশন হবে হচ্ছে আমাদের রিলেটেড সেল ডিভিশন, রিলেটেড সেল ডিভিশন হবে অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে হচ্ছে অ্যামাইটোসিস হবে অথবা মাইটোসিস হয়ে থাকে অথবা বাইনারি ফিশন। অ্যামাইটোসিসটার সাথে তোমরা অনেকে পরিচিত না, বাট এটাও তোমার কাইন্ড অফ বাইনারি ফিশন এক ধরনের হচ্ছে অ্যামাইটোসিস। মানে অ্যামাইটোসিসটা হয় কি, যে একটা সেল থেকেই তোমার ডিরেক্টলি দুইটা সেলে কনভার্ট হয়ে যাবে। মাইটোসিসও সেম হয়, বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে মাইটোসিস আমাদের একটা বিশাল বড় লেন্দি প্রসেস তোমার মনে করো যে ফলো করা লাগে, বাট আমাদের অ্যামাইটোসিসে ডিরেক্ট ডিভিশনটা হয়ে থাকবে। তো এখানে রিলেটেড সেল ডিভিশন হচ্ছে ইস, বলতে পারি বাইনারি ফিশন, অ্যামাইটোসিস। তারপরে এটা যদি আমরা অর্গানিজমে চলে যাই, অর্গানিজমের ক্ষেত্রে আসবে তোমার ফ্র্যাগমেন্টেশন। এখানে লিখি আমরা ফ্র্যাগমেন্টেশন। আরো কয়েকটা প্রসেস আছে, দেখা যাচ্ছে স্পোর ফরমেশনের মাধ্যমে হতে পারে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন অনলি আমাদের রিলেটেড সেল ডিভিশন কোনটা হবে? এটা হবে মিওসিস, আমরা একটু আগে পড়লাম। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কোনটাতে আমি জেনেটিক ডাইভার্সিটি দেখতে পাবো? অবশ্যই আমি সেক্সুয়ালটাতে পাবো। কেন পাবো? কারণ এর সাথে রিলেটেড সেল ডিভিশন হচ্ছে মিওসিস। আর এবং আমরা শুরুতে পড়ে আসলাম যে মিওসিসের কারণে আমরা জেনেটিক ডাইভার্সিটিটা পেয়ে থাকবো। ঠিক আছে? তারপরে আরো যদি আমরা কয়েকটা ডিফারেন্স বলি, এখন জেনেটিক ডাইভার্সিটি একটা আমাদের পয়েন্ট আসতেছে, তাহলে এসেনশিয়ালি কি জেনেটিক ডাইভার্সিটি পাবো? জেনেটিক ডাইভার্সিটি ইজ নট ফাউন্ড, বাট এখানে জেনেটিক ডাইভার্সিটি প্রেজেন্ট থাকবে। জেনেটিক ডাইভার্সিটি, এবং কেন প্রেজেন্ট থাকবে আমি একটু আগে বললাম। তারপর আমরা আরেকটা বলতে পারি যে এই যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা হচ্ছে খুবই স্লো ফাস্ট প্রসেস। ঠিক আছে? তাহলে এটা একটা হচ্ছে ফাস্ট অ্যান্ড সিম্পল প্রসেস, খুবই সিম্পল ভাবে হয়ে থাকে। আর এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে খুবই একটা আমাদের কমপ্লেক্স প্রসেস, যার কারণে কমপ্লেক্স জিনিস যে কোনো কিছুই হোক সেটা টাইম বেশি লাগবে, তাহলে কমপ্লেক্স অ্যান্ড লং প্রসেস। তারপরে আমরা যদি আরেকটা পয়েন্ট বলতে চাই, এখন তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে তাদের মধ্যে কারা বেশি আমাদের সার্ভাইভ করতে পারবে, টিকে থাকতে পারবে কারা বেশি? ভেরিয়েশন কোথায় পাইছি আমরা? সেক্সুয়াল রিপ্রোডাকশনে। যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা জেনেটিক ডাইভার্সিটি পাইছি, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ারটা এদের বেশি। তাহলে অ্যাডাপ্টেশন পাওয়ার হাই, পাওয়ার ইজ হাই। আর এদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন পাওয়ার একদম থাকবে না, অথবা খুব থাকলেও খুবই দেখা যাচ্ছে যে লো থাকবে। তাহলে অ্যাডাপ্টেশন পাওয়ার ইজ লো। তাহলে এই হলো আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে তোমার ডিফারেন্স গুলো। এর মাধ্যমে আমরা কভার করলাম হচ্ছে দুইটা টপিকই, যে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন তোমাকে যদি কেউ বলে অথবা তোমাদের কোয়েশ্চেন আসে যে মনে করো যে কোনটা বেশি ভালো এবং কোনটা বেশি দেখা যাচ্ছে যে বেশি দিন সার্ভাইভ করবে, মনে করো একটা অর্গানিজম দুইটা রিপ্রোডাকশনই হচ্ছে তার মধ্যে, বাট
কোনটা তার জন্য ভালো হবে। তো আমরা জানলাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি হবে, ফিশন অফ গ্যামেট থাকবে না, এখানে হচ্ছে ফিশন অফ গ্যামেট হবে। তারপরে জেনেটিক ডাইভার্সিটি পাওয়া যাচ্ছে, এখানে এখানে পাওয়া যাবে, এদের ক্ষেত্রে পাওয়া যাবে না। এবং কোথায় কোথায় হবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের মেইনলি ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যে তোমার প্রোটোজোয়া। প্রোটোজোয়া কি জিনিস? প্রোটোজোয়া হচ্ছে আমাদের ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। তো আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় হবে? আমাদের হায়ার ক্লাস অর্গানিজমের ক্ষেত্রে হবে। তারপরে আমরা যদি বলি এটা হচ্ছে একটা ফাস্ট এবং সিম্পল প্রসেস, আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স এবং লেন্দি প্রসেস। তারপরে এখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশনটা পাওয়ারটা কম হবে অথবা একদম অ্যাবসেন্ট থাকবে। কারণ কি? মনে করো যে একটা প্ল্যান্ট থাকতেছে, সেখান থেকে নতুন প্ল্যান্ট যে আসবে সেম ক্যারেক্টারিস্টিক, যার কারণে আর কোনো একটা আনফেভারেবল এনভায়রনমেন্ট হলো সেই ক্ষেত্রে সে সার্ভাইভ করতে পারবে না। বাট একটা অর্গানিজমের ক্ষেত্রে এখানে মনে করো সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, যার কারণে তার জেনেটিক ডাইভার্সিটিটা থাকবে, যার কারণে তার অ্যাডাপ্টেশন পাওয়ারটা বেশি হবে। কারণ সে আগের যে যে অর্গানিজমগুলো ছিল অথবা প্ল্যান্ট ছিল তাদের সেম ক্যারেক্টারিস্টিক না, যার কারণে সে বেশি সার্ভাইভ করতে পারবে, যে এনভায়রনমেন্টটা থাকবে তার সাথে সে ফাইট করতে পারবে। কথা হচ্ছে যে যারাই করুক অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার মানে কি আমাদের বর্তমানে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার প্রোটোজোয়া, এগুলো নাই? এগুলো কিন্তু আছে। এদের ক্ষেত্রে কি, এরা হচ্ছে খুবই ফাস্ট এবং সিম্পল প্রসেস, খুবই তাড়াতাড়ি তারা রিপ্রোডাকশন করতে পারে, যার কারণে তারা তাদের এক্সিস্টেন্সটা টিকে রাখতেছে কিভাবে? তাদের নাম্বারটা বৃদ্ধি করার মাধ্যমে, ইনক্রিজ করার মাধ্যমে। আর আমরা কি করতেছি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে? আমরা ফাইট করতেছি, ঠিক আছে, আনফেভারেবল এনভায়রনমেন্টের সাথে ফাইট করে বেঁচে আছি। তাহলে তোমাদের যদি কেউ বলে যে এক্সিস্টেন্সের ক্ষেত্রে কার কি রোল, কে বেশি দিন বাঁচতে পারে অথবা কি দুইটা বেশি দিন বাঁচতে পারে, এই ক্ষেত্রে এই নাম্বারটা ইনক্রিজ করবে। আর এর ক্ষেত্রে সে ডাইভার্সিটি থাকার কারণে সে বেশি দিন বাঁচবে, কারণ সে ডাইভার্সিটি ডাইভার্সিফাইড, বেশি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চেঞ্জ থাকবে, তার চেঞ্জ ইন ক্যারেক্টারিস্টিক্স, দ্যাটস ওয়াই দে ক্যান সার্ভাইভ লঙ্গার। তো এই গেল হচ্ছে আজকে আমাদের টপিক। এবং ইম্পর্টেন্স যেটা আছে, ইম্পর্টেন্স আসলে কি জিনিস, রিপ্রোডাকশন না হলে আমাদের কি, আমরা দেখা যাচ্ছে আমাদের জেনারেশনটা কন্টিনিউ করতে পারবো না, যার কারণে আমাদের এক্সিস্টেন্স থাকবে থাকবে না, আমরা এক্সটিংক্ট হয়ে যাব। তো রিপ্রোডাকশনের ইম্পর্টেন্সটার মধ্যে তোমরা এগুলো ইনক্লুড করতে পারো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হবে, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো আছে, এগুলোর ইম্পর্টেন্স কি, এগুলোর ইম্পর্টেন্স অনেক আছে। দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্স আমরা যদি বলতে চাই, অনেক ইম্পর্টেন্স। আমাদের ফার্মেন্টেশনে হেল্প করে থাকে। তারপরে আমাদের যে মনে করো সয়েল আছে, সয়েলের আমাদের ফার্টিলিটি ইনক্রিজ করে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে দেখা যাচ্ছে যে প্ল্যান্টস তাদের নাম্বারটা ইনক্রিজ করতেছে। আর প্ল্যান্টস এর নাম্বার যদি ইনক্রিজ না হতো তাহলে আমরা দেখা যাচ্ছে যে কি পাইতাম না, অক্সিজেন পাইতাম না। অক্সিজেন না পেলে আমরা, আমাদের এক্সিস্টেন্স থাকতো না, আমরা খাবার পেতাম না, যারা ইনডিরেক্টলি আমরা প্ল্যান্ট থেকেই পেয়ে থাকি, তা আমাদের এক্সিস্টেন্সটাও থাকতো না। তো এই কথাগুলো আসলে আমাদের রিপ্রোডাকশনের মধ্যে ইনক্লুড করা লাগবে, যে রিপ্রোডাকশনের ইম্পর্টেন্স কি। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।